আসসালামু আলাইকুম, সবাই আসেনি ভালো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি। কতটুকু পড়াইছিলাম মনে আছে? স্যার গ্রিড পর্যন্ত স্যার। আমাদের হচ্ছে গ্রিডের হচ্ছে এলিমেন্টস অফ গ্রিড পর্যন্ত পড়ানো হয়েছিল আচ্ছা, স্যার। এই যে জাস্ট এলিমেন্টস গুলো পড়াইছিলাম না? জি স্যার, এলিমেন্টস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, একজন তুই বলো দেখি গ্রিড সম্বন্ধে। আমি তো খালি পড়া ধরি। কি বলবো একটু বলো দেখি। কিছু মনে আছে নি গ্রিড সম্বন্ধে? আসলে গ্রিডটা কি, কেন ব্যবহার করি আমরা? লেখা আছে কিন্তু ভোটে। স্যার মানে গ্রিডটা তো ছিল হচ্ছে যে মানে ওপেনিং ডিভাইসের হচ্ছে নিচে কিছু হচ্ছে মানে সেগমেন্টেড কিছু হচ্ছে ডিভাইস আমরা ইউজ করতাম। লাইক হচ্ছে পারফোরেটেড বা স্লটেড, মানে যেগুলো হচ্ছে আমাদের ওপেনিং বা হচ্ছে ক্লিনিং অপারেশনের জন্য ইউজফুল হতো। লাইক ব্লেড শেপ বা এরকম কিছু। আচ্ছা, দেখো লেখা আছে গ্রিড বার ইজ এ সেগমেন্টশিপ ডিভাইস আন্ডার দ্য ওপেনিং অ্যাসেম্বলিজ। তাহলে কিছু সেগমেন্টশিপ ডিভাইস থাকে যেগুলো ওপেনিং অ্যাসেম্বলির নিচে, মানে সহজ কথা আমাদের ওপেনিং রোলারের নিচে কিছু সেগমেন্ট শেপ ডিভাইস থাকে। অনেকগুলো পলিগোনাল বার হইতে পারে অথবা ব্লেড এটা হইতে পারে, বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে আমরা বলছি। এটা নর্মালি যে আমাদের ওপেনিং রোলটা আছে এটার অ্যাটলিস্ট 1/4 এনসার্কেল করে থাকে, অথবা 3/4 এরকম হইতে পারে। সহজ কথা আমাদের ওপেনিং রুলারগুলোর নিচে কিছু সেগমেন্ট শেপ ডিভাইস থাকে। সেগমেন্ট শেপ বলতে আমরা বুঝেছি প্রত্যেকটা আলাদা আলাদা পার্টস নিচে থাকে। এই টাইপের কিছু পার্টস, এই যে আমরা যেটা দেখা দিয়েছিলাম, এই যে টাইপের কিছু পার্টস। আমরা এর আগে ক্লাসিফিকেশনগুলো বলছিলাম যে স্লটেড, পারফোরেটেড, ট্রায়াঙ্গুলার বার, অ্যাঙ্গেল বার, ব্লেডেড, এই যে 5 ধরনের এলিমেন্টস থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ব্লোডোমের মেশিনগুলো এই জায়গায় আমরা দেখছি যে এই টাইপের, এই যে তোমার এই টাইপের থাকে, অ্যাঙ্গুলার বার টাইপের, ট্রায়াঙ্গুলার যেগুলো আমরা বলি, এই ধরনের থাকে। এখন দেখো এরকম ইন্ডিভিজুয়াল সেগমেন্ট শেপ ডিভাইস, এরকম এটা একটা আলাদা পার্ট, এটা একটা পার্ট, এটা পার্ট, পুরোটা মিলিয়ে আমরা বলতেছি গ্রিড। একসাথে ধরো 68টা হইতে পারে, 80টা হইতে পারে, মানে জাস্ট ওপেনিং রোলারের নিচে এনসার্কেল করে থাকে। এখন এটার কাজ হলো কি আসলে, দেখো এই যে দুইটা গ্রিড বারের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা কম বেশি করতে পারি। আবার বলতেছি, এই যে অ্যাঙ্গুলার যে বা ট্রায়াঙ্গুলার যে বারটা, এটার অ্যাঙ্গেলের ডিফ্লেকশন করলে আমরা এর মাঝখান দিয়ে যে অংশটা দেখতেছো, এইটারে আমরা মানে চাইলে কম বেশি করতে পারি। আমি দেখালে বুঝবা। বই থেকে যদি দেখাই, শেয়ার হচ্ছে এটা। না স্যার, হয়নি এখনো স্যার। হয়নি স্যার। আরে না, আচ্ছা দাঁড়াও। দেখা দিচ্ছি আমি, দাঁড়াও। বইতে দেখলে একটু ভালো হবে। আগে একটা ওয়ার্ড ফাইলে ছিল স্যার, এটা হ্যাঁ, পিডিএফ এই জন্য সমস্যা। দাঁড়া আমি করতেছি, নতুন করে শেয়ার করতেছি। আচ্ছা, এবার আসছি। এবার দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্জন থেকে রিফ্লেকশন দিতেছে, ভালো তাহলে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই টাইপের দেখো, আমি দেখাই উপরে ইমেজটাকে দেখাই, উপরটা দেখালে বুঝবা। এই দেখো, এই যে রোলারের নিচে এই টাইপের গ্রিড বার গুলো থাকে আমাদের, একসাথে অনেকগুলো গ্রিড বার। তাহলে ওপেনিং যে রোলারটা আছে, দেখো এই যে ওপেনিং রোলার মতো এটা, এই যে এটা ওপেনিং রোলার, এর নিচে এন সার্কেল করে আমাদের এরকম গ্রিড বার গুলো থাকে, এরকম গ্রিড বার গুলো থাকে। এখন আমরা যেটা বলছিলাম তোমারে, গ্রিড অ্যাডজাস্টমেন্ট, এই যে ইমেজটা দেখা যাচ্ছে, দেখো, আরে চলে গেল। নিচে যেটা দেখা যাইতেছে এই যে এটা, দেখো এই যে গ্রিড বার গুলার আমরা যদি এটা ডিফ্লেকশনটা বিভিন্ন অ্যাঙ্গেল করি, তাহলে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা চেঞ্জ করতে পারি, এই গ্যাপটা চেঞ্জ হয়। তাহলে আচ্ছা স্যার, এই এই গ্যাপটা কি কোন নাম আছে স্যার? স্পেসিং বলি আমরা, গেজ বলি, হ্যাঁ। আচ্ছা। টেকটুলিতে বলে, ডিগ্রি বলে, ডিগ্রি অফ ধরো গ্রিড বার সেটিং আমরা লিখি।
অনেক জায়গায় লেখে উইং সেটিং লেখে ওরা, হ্যাঁ, wing setting। উইং সেটিং অনেকে বলে। সহজ কমন বেসিক নেম হলো গ্রিড বার সেটিং, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ডিফ্লেকশন আছে, ধরো 5 ডিগ্রিতে আছে না 10 ডিগ্রিতে আছে। নর্মালি 5 থেকে 30 ডিগ্রি, মানে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফ্লেকশন করা থাকে। এখন এই ডিফ্লেকশনটা চেঞ্জ হলে দেখো অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এই মাঝখানে যে ওপেনিংটা এটা চেঞ্জ হয়। এখন এটা চেঞ্জ হলে কি হবে আসলে, তাহলে আবার একটু সামারি করি। গ্রিড বার হলো সেগমেন্ট শেপ ডিভাইস, ইন্ডিভিজুয়ালি অনেকগুলো পলিগনাল বার্ডস, অনেক ধরনের হইতে পারে এলিমেন্টস, আমরা বলছি যে পারফোরেট হইতে পারে, স্লটেড হইতে পারে, ট্রায়াঙ্গুলার বার হইতে পারে, অ্যাঙ্গেল হইতে পারে, ব্লেডেড। এই যেগুলো যেটা হলো ট্রায়াঙ্গুলার বার টাইপের, এই ধরনের গ্রিড বার নর্মালি আমাদের ডোরুমে আমরা ব্যবহার করে থাকি। এখন এই গ্রিড বারগুলো কোথায় অবস্থান করে? ওপেনিং যে রোলারগুলো আছে আমাদের বিটার, যেটা আমরা বলি একই কথা, ওপেনিং রোলার অথবা বিটার, এই বিটারের নিচে নর্মালি অ্যাটলিস্ট 1 ফুট বলে বা 3/4 অংশ এনসার্কেল করে থাকে, নিচে থাকে। এখন এটা রুল কি, ভূমিকা কি, কি জন্য আমরা এটা ব্যবহার করি? আচ্ছা, মূল কথা এটা যে এটা কেন আমরা ব্যবহার করি। দেখো এই জায়গায় যদি এ বি সি আমরা দেখি, দেখো এটা একটু ক্লোজিং স্পেস আছে, মাঝখানে গ্যাপটা কম, বিটা ডিফ্লেকশন আর একটু বেশি, মাঝখানে গ্যাপটা আরো বাড়ছে গ্রিড বারের। আর সি যেটা, এটা ধরো আরো বেশি। এখন এই গ্যাপটা যদি বেশি হয় অথবা কম হয়, এটার উপর ডিপেন্ড করে আমাদের কি পরিমাণ ওয়েস্টেজ আমাদের একটা মেশিনে যাবে। আসলে ওপেনিং বল যখন ওপেনিং করে তখন আমরা একটা বলি কেন্দ্র বিমুখী বল, যেটা এটার কারণে আবার হলো আমার এয়ারের সাকশন হয়, বাতাসের টান হয়। এই দুইটার কারণে আমাদের যেগুলো হেভি পার্টিকেল ওয়েস্টেজ ফাইবারের তুলনায় যেগুলোর ওজন বেশি, ওই ম্যাটেরিয়ালগুলা আউটওয়ার্ড ডিরেকশনে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন আমরা যদি ক্লোজ করে দিই তাহলে কোনো ম্যাটেরিয়াল যাইতে পারে না। কিন্তু যত বেশি ওপেনিং করব ঠিক ওই পরিমাণ ওয়েস্টেজ যাবে। তাহলে ওপেনিংটা যদি আমরা বেশি করি তাহলে ওয়েস্টেজের পরিমাণটা বেশি হবে, আর যদি কম করি তাহলে কম করি। এখন এই ওপেনিংটা বেশি হবে না কম হবে, এগুলো মূলত ডিপেন্ড করে আমাদের যে র মেটেরিয়াল আমরা ইউজ করি এটা গ্রেডের উপর। যদি একদম ধরো র মেটেরিয়ালটা ভালো না হয় তখন দেখা যাবে যে মানে লোয়ার গ্রেডের হয়, হিউজ পরিমাণ ট্রাশ আছে, ডাস্ট আছে, এই ধরনের পার্টিকেলগুলো আছে, তখন আমরা একটা ওপেনিং বেশি রাখি, কেন একটু ক্লিনিং করতে চাইছি। আবার যদি ভালো গ্রেডের ফাইবার হয় তখন আমাদের এত বেশি ওপেনিং রাখা লাগে না, মানে গ্রিড বারের ওপেনিংটা এত বেশি রাখা লাগে না। এই যে ওপেনিং যেটা বলতেছি এটা এত বেশি রাখা লাগে না, ক্লোজ করে দিই। আবার যদি ম্যান মেড ফাইবার হয় পলিস্টার, তাহলে এর মধ্যে তো কোনো ট্রাশই থাকে না। তখন আমরা যেটা করি একবারে 0 ডিগ্রি, মানে কোনো ধরনের ওয়েস্টেজ হবে না মেশিনের মধ্যে। 100% পলিস্টার, এই ক্ষেত্রে কোনো ধরনের ওয়েস্টেজ হবে না। আচ্ছা, এই ওয়েস্টেজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বেশি ওয়েস্টেজ করা যাবে এরকম না, একটা অপটিমাম লেভেলে আমাদের করতে হয়। কারণ ওয়েস্টেজ বেশি হলে মূলত কি, আমরা তো কটন ফাইবার যখন কিনি ওয়েস্টেজ সহি কিনি যে 100 কেজি ফাইবার, বেশি ওয়েস্টেজ হইলে আলটিমেটলি এটা আমার জব দিয়েও করা লাগে যে অতিরিক্ত কেন, এটা তো একটা লিমিট থাকার কথা, এত রেঞ্জের মধ্যে থাকার কথা। এই জন্য আমাদের কত পার্সেন্ট ওয়েস্টেজ হবে একটা মেশিনে, এটাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে যে নর্মালি এই রেঞ্জের মধ্যে হয়। কিছু বোঝা গেল অর্জন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। একটু বলো দেখি। একটা কোয়েশ্চেন। হ্যাঁ, কোশ্চেন বলো। হ্যাঁ জি স্যার, একটা কোয়েশ্চেন ছিল, মানে হচ্ছে আমাদের যদি পলিস্টার ইউজ করি তো সেক্ষেত্রে ওয়েস্টেজ হচ্ছে 0, তো সেই ক্ষেত্রে যে পলিগোনাল বারের মাঝে যে স্পেসটা স্যার সেটা কি একেবারে ওপেন রাখবো নাকি একেবারে ক্লোজ করে দেবো? একেবারে ক্লোজ 0 ডিগ্রি বলি আমরা সেটিং সময়। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে র ম্যাটেরিয়াল ওয়াইজ সেটিংটা চেঞ্জ হয়, এটা এতটুকু মনে থাকলে হবে। জি স্যার, আর একটু সামারি করো তো দেখি আমার একটু, তুমি বলো দেখি কি কি বুঝলা গ্রিড বাই সম্বন্ধে। জি স্যার, বলতেছি স্যার। যে আমাদের স্যার যে ওপেনিং এর আবার নিচে ওপেনিং রোলারের নিচে, হ্যাঁ হ্যাঁ এই যে ওপেনিং আর রোলারের নিচে অনেকগুলা পলিগনাল শেপের বার থাকে। তো হচ্ছে সেই শেপের বারের মধ্যে আবার স্পেস থাকে, সেটাকে বলা হচ্ছে গ্রিড বার সেটিংস। তো সেটা সাধারণত 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মাঝে। তো সেটা কাজটা হচ্ছে আউটওয়ার্ড যে ওয়েস্টেজ যায় সেটাকে কন্ট্রোল করা। তো হচ্ছে সেই ক্ষেত্রে যদি ওয়েস্টেজের পরিমাণটা অনেক বেশি হয় তো সেই ক্ষেত্রে সেটাকে 30 ডিগ্রির মতো ওপেন করে রাখবো। আর যদি সেটা ওয়েস্টেজ যদি একেবারে কম হয় তো সেক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি মাঝে রাখবো। আসলে ওয়েস্টেজ না, আমার ম্যাটেরিয়ালের মধ্যে যদি ট্রাশ ডাস্ট ইম্পিউরিটিস বেশি থাকে জি স্যার। তাহলে ওপেনিংটা বেশি হবে, আর আর যদি হচ্ছে- ট্রাশ ডাস্ট ইম্পিউরিটিসটা কম থাকে তাহলে ওপেনিংটা ওপেনিংটা একবার 0 মাসে হবে। যেমন ম্যান মেড ফাইবার
এই যে যেটা আমাদের মেইন বিট প্রোডাকশন, এই জায়গায় কোনো ট্রাস্ট ডাস্ট এই ধরনের পার্টিকেল থাকে না, ওই ক্ষেত্রে আমরা যেটা করি ক্লোজিং করে দিই, 0 ডিগ্রি রাখি, হ্যাঁ অ্যাঙ্গেলটাকে। জি স্যার। আচ্ছা, কত ডিগ্রি হবে এটা আসলে র মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে এবং ফ্যাক্টরি কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এক একটা ফ্যাক্টরিতে এক এক রকম। নির্দিষ্ট করে বলা যাবে না, হ্যাঁ নরমালি 5 ডিগ্রি 7 ডিগ্রি থাকে নরমালি। আচ্ছা, তার পরীক্ষা আসে হোয়াট ইজ গ্রিড বার, হ্যাঁ জি স্যার। টাইপস অফ গ্রিড বার, ফাংশন অফ গ্রিড বার, এতটুকু জানলেই হবে, হ্যাঁ আর বেশি যাইতেছে না। আর কার কোনো কোশ্চেন আছে গ্রিড বার সম্বন্ধে? তাহলে টাইপস হলে এই ধরনের গ্রিড বারগুলো থাকে, হ্যাঁ আমি তো কোশ্চেন ধরবো, কার কোশ্চেন না থাকলে। স্যার মানে হচ্ছে একটা গ্রিড বারের মধ্যে এক ধরনের পরিকলনই ইউজ হবে স্যার, নরমালি একই ধরনের নাকি মিক্সও হতে পারে? না, নরমালি একই ধরনের ব্যবহার করি, পুরোটা একই রকম। জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, অন্যগুলো হয় অনেক জায়গায়, নরমালি এরকম থাকে। তাহলে এরকম এগুলো ইন্টারকানেকশন করা আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ ডিফ্লেকশন করলেই আমাদের চেঞ্জ হয়। কার কোনো কোশ্চেন নাই? আমি তো কোশ্চেন ধরবো পড়া আর কি, আমি জানি পড়া ধরি, কারে ধরবো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলেন, কোশ্চেন অবশ্যই আছে। স্যার আমাদের যে হচ্ছে ওপেনিং ডিভাইস গুলো আছে, মানে যে রোলার গুলো আছে, তো ওগুলা দিয়ে যখন হচ্ছে হলো আমাদের বিট আপটা হলো, মানে বিট করা হলো ফাইবারটাকে, জি। তো ওইখানে যে ট্রাশ গুলো আছে ওইগুলা কি হচ্ছে আমাদের এই ইয়া দিয়ে চলে যাবে, মানে হ্যাঁ, বিট গুলো দিয়ে হচ্ছে রিমুভ এই করা? মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপ দিয়ে যাবে, হ্যাঁ। আর কোন কোশ্চেন? স্যার আমার কথা কি? হ্যাঁ শোনা গেছে, আমি শুনছি। আচ্ছা আচ্ছা, জি স্যার। বুঝছো তুমি আমার অ্যান্সারটা? রাফসান বুঝছো কিনা অ্যান্সারটা? শুনতে পাইনি স্যার সম্ভবত। মানে কিছু অ্যান্সারটা বুঝছো কিনা? আমি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, যে ট্রাশগুলা, ট্রাশ ডাস্ট মাইক্রোটাস যাই বলো, আমরা যেগুলো ইম্পিউরিটিজ বলি, নরমালি ফাইবারের যে ওয়েট তার চেয়ে বেশি ওজন যেগুলো হয়, আমরা বলি কেন্দ্র বিমুখী বল, যেটা কোরিওলিস ফোর্স বলে আমাদের ভাষায়, হ্যাঁ ওই ফোর্সটা অতজন বেশি হয়ে যায়। কেন্দ্রমুখী বল থাকে, কেন্দ্র বিমুখী বল থাকে, যেগুলো সাইক্লিক মোশন ঘুরতেছে যেহেতু, তো এই জন্য আবার এয়ারে বাতাসের টান থাকে। এই মাঝখানে যে ফাঁকাটা দেখো, এই যে মাঝখানে যে ফাঁকাটা, এই ফাঁকা দিয়ে হলো ইম্পিডেন্স গুলো যাবে মূলত। কিছু ফাইবারও যায় আমাদের, এটা যেন আমরা আগে পড়ছি যে ক্লিনিং ইনডেক্স, ক্লিনিং এফিসিয়েন্সি গুলো আমরা জানছি। জি স্যার। আচ্ছা তুষার আছে? ফাইবার রিমুভার। তুষার 36 আইডি। স্যার আমি একটু পরে জয়েন দিছি, আচ্ছা শুনি স্যার, নাই ভালো করে। আচ্ছা শোনো নাই রে ভাই, জোগায়ের আসেনি আইডি 1? জোগায়ের নাই? আচ্ছা রোকেয়া সুলতানা 58 আইডি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি একটু গ্রিড বার সম্বন্ধে তোমার মতো বলবা, কি বুঝলা? স্যার গ্রিড বার হলো সেগমেন্ট শেপ ডিভাইস একটা। এটার সাহায্যে ওপেনিং এর টাইমে যেসব ডাস্ট থাকে, ট্র্যাশ থাকে, এগুলো আর কি ফাইবারের বেল আকারে যে আসে, ওটার সাথে এক্সট্রা যেই ওয়েস্টেজটা থাকে ওটা বের করতে সাহায্য করে। আর এটা অ্যাঙ্গেল করে লাগানো হয়, মানে কতটুকু ওয়েস্ট আছে সেই হিসেবে আর কি। একটু ক্লিয়ার করি, আসলে এটা হইলো যে দুইটার মাসে সহজ কথা বাংলা যেটা বলি আমরা, যে ছাকনি বলি, ছাকনি বুঝো না? একবারে সহজ ভাষা যদি বলি, হ্যাঁ যে সব ফাইবার তো আমরা চাইতেছি না ওয়েস্টেজ বক্সে যাক, আমরা চাইতেছি শুধুমাত্র আমাদের নির্দিষ্ট লিমিটেড ফাইবার গুলো ওয়েস্ট হিসেবে যাক। যদি গ্রিড বার না থাকতো তাহলে দেখা যেত ভালো ফাইবারটা অনেক বেশি যেত। যে মাঝখানে ওয়েস্ট বক্স আর ওপেনিং রোলার, মাঝখানে একটা ধরো অনেক ওয়ান কাইন্ড অফ, আমরা যদি বলি ছাকনি আর কি বাংলা যেটা বলি, এই টাইপের একটা ডিভাইস। কোশ্চেন করব স্যার। হ্যাঁ বলেন। স্যার গ্রিড আমাদের স্যার ওপেনিং এর সময় তো স্যার অলরেডি স্যার যেগুলো ওয়েস্ট ছিল তো স্যার মানে আলাদা হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার বলো তো স্যার, নরমালি যদি আমরা মানে ফেলে দিই বা অন্য কিছু মানে এক জায়গায় করি স্যার, তাহলে স্যার আমাদের এখানে গ্রিড বার ব্যবহার করাটা মানে দরকারটা মানে প্রয়োজনটা কি, মানে এখানে কি ক্ষেত্রে উপকার পাচ্ছে এটা জিনিসটা ক্লিয়ার হচ্ছে। দরকারটা হইলো আমরা চাইতেছি যে একটা লিমিটেড ওয়েস্টেজ হোক, বেশি পরিমাণ ওয়েস্টেজ না হোক। অনেক সময় দেখা যায় যে একটা পার্টিকেল তো ফাইবার ওপেনিং হয় না, তার ওজন বেশি হইতে পারে, ভালো ফাইবারও ওয়েস্ট হিসেবে চলে যেতে পারে, অনেক সময় এরকম হইতে পারে। তো এই জন্য আমরা চাইতেছি শুধুমাত্র ওয়েস্ট গুলা যাক, শুধুমাত্র ওয়েস্ট গুলা যাতে যায়। কারণ এই জায়গায় একটা বিষয় আছে, কথা বুঝো, এই জায়গায় একটা বিষয় আছে, এই মাঝখান দিয়ে বাতাসের একটা প্রবাহ থাকে, টান থাকে, এয়ারের একটা সাকশন থাকে, এয়ার সার্কুলেশন থাকে, এই যে তোমার দুইটা গ্রিড মানে মাঝখান দিয়ে। এখন এই সার্কুলেশন যদি বেশি পরিমাণে হয়, মানে এয়ার প্রেশারটা, এয়ার সাকশন টাইপটা যদি বেশি হয়, তখন ভালো ফাইবার চলে যাবে। কিন্তু আমরা চাইতেছি যে একটা লিমিটেড এয়ার সাকশন থাকুক, যাতে শুধুমাত্র ওয়েস্টেজটা যায়। এখন আমরা যদি এই ওপেনিংটা বেশি করি, তখন বাতাসের ফ্লোটা বেশি থাকে, সাকশনটা বেশি থাকে,
তখন বেশি পরিমাণে ওয়েস্টেজ যায়। আবার যদি ক্লোজ করি সাকশনটা আরো কম থাকে, তখন একটা লিমিটেড যায়। হ্যাঁ, এখন তুমি যেটা বললা এটা কেন ব্যবহার করতেছি, এটা যদি আমরা ব্যবহার না করতাম তাহলে সব তো ওয়েস্টেজ যাইতো, সাথে কিছু ভালো হয়ে যেত, মানে ওয়েস্টেজ আমরা কন্ট্রোল করতে পারতাম না তখন মেশিনের মধ্যে। আমরা একটা ভিডিও দেখাইছিলাম, মনে আছে কিনা একটু দেখাই আবার, যদি তারা তোমাকে আবার পেছাইবা। এটা কি শেয়ার হয়েছে? জি স্যার, শেয়ার হয়েছে। আচ্ছা, আমি একটু দেখাইতেছি। এই যে আমরা ক্লিন রুমের দেখাইছিলাম, মনে আছে তোমাদের? দেখো ট্রাশ যেগুলা, এই যে আমাদের ডিফ্লেকশন, দেখো এটা কিন্তু মডার্ন সিস্টেমে ডিফ্লেক্টর ব্লেড বলি আমরা, একই গ্রিড বা টেবিল। এই যে মাঝখানে যে ওপেনিংটা দেখো, এখন লো ক্লিনিং, দেখো ট্রাশগুলা কিন্তু আউটার ডিরেকশন থাকে। দেখো এগুলা অনেক কিছু একটু পড়াইতে হবে তোমাদেরকে, আমি সামনে কাটিং করলে বুঝবা যে ফাইবারগুলো কেন ওয়্যারের মধ্যে থাকে আর ট্রাশগুলো কেন উপরে চলে যায়। এটা একটা কোশ্চেন অ্যান্সার তোমরা পাবা সামনে ক্লাসে। দেখো আমরা যখন মিডিয়াম ক্লিনিং করি আরো বেশি ওপেনিং হয়েছে, কিন্তু দেখো ট্রাশের পরিমাণ এখন বেশি পরিমাণে ওয়েস্টেজ হইতেছে, সাকশন হুড। এটি আমাদের গ্রিড বার, ধরো জাস্ট আগের সিস্টেমের কথা বলছি। এখন ডিফ্লেকশন ব্লেড আর ধরো মোড স্নাইপ বলি আমরা। আমরা আরো হাই ক্লিনিং করি, দেখো ওপেনিংটা আরো বাড়ছে, ট্রাশের পরিমাণ কিন্তু অনেক বাড়তেছে। স্যার এটা বেসিক্যালি হচ্ছে যে এয়ার ফ্লোটা কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে আমাদের হ্যাঁ। ট্রাশের পরিমাণটা বাড়ায় বা কমায়। কমাইতেছে, ঠিক আছে। একটু বোঝা গেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কার কোন কোশ্চেন আছে গ্রিড বার নিয়ে? স্যার মানে হচ্ছে একটু আগে যে অ্যানিমেশনটা দেখাইলেন স্যার, তো সেই অ্যানিমেশনের মধ্যে এয়ার ফ্লো যে কাজটা করলো একই কাজ এখানে আপগ্রেড বারগুলো করবে। জি, স্যার গ্রিড বারের হচ্ছে মানে ক্লিনিং ইফেক্টের উপর ইনফ্লুয়েন্স গুলো কি কি? মানে গ্রিড বারের হচ্ছে লাইক অনেক সময় থাকে না শেপ বা হচ্ছে কোনো পোর্শনের হচ্ছে ভালো থাকলে হচ্ছে ক্লিনিং ইফেক্টটাও ভালো হয়। জি। So, মানে এই কোশ্চেনটা নিয়ে স্যার একটু কনফিউজ। মানে গ্রিড বারের কোনটা বলো? স্যার হচ্ছে মানে এর মধ্যে সম্ভবত এরকম একটা টপিক ছিল যে মানে মেজর ইনফ্লুয়েন্সেস গ্রিড হ্যাজ অন দ্য ক্লিনিং ইফেক্ট। এখানে হচ্ছে ছিল যে হচ্ছে লাইক সেকশন অফ দ্য বার্স, তারপর হচ্ছে সেটিং অ্যাঙ্গেল অফ দ্য বার্স, এই জিনিসগুলো। আচ্ছা, এটা তো তুমি বুঝিয়ে বলছো অলরেডি। দেখো আমরা কিন্তু লিখছি, এই যে পাশাপাশি কিন্তু লেখা আছে, দাঁড়াও একটু। এই জায়গা দেখো আমরা লিখছি যে স্লটেড শীট যেগুলা, হ্যাঁ, পুয়ার ক্লিনিং করে, খুব বেশি চাইলে করতে পারি না আমরা, নির্দিষ্ট লিমিটেড। এই যে দেখো এগুলা বাকিগুলা যেগুলো আছে এগুলো ফিক্সড কিন্তু পারফোরেটেড, যেটা সিদ্ধযুক্ত স্লটেড, এটা একটা লিমিটেড একদম ফিক্স করা, এটা চাইলেও আমরা বেশি কম করতে পারতেছি না। এটার মধ্যে লেখা আছে স্লটেড শীট যেটা পুয়ার ক্লিনিং করে, পারফোরেটটা পুয়ার ক্লিনিং করে। ট্রায়াঙ্গুলার সেকশন বার মোস্টলি ওয়াইড ইউজ বার, এটা খুব ভালো করে। তাহলে ট্রায়াঙ্গুলার এটা আমাকে ইফেক্টিভ বলি। ব্লেডেড এইটাও একটা স্ট্রং এন্ড ইফেক্টিভ, এটা আরো কিছু মডার্ন মেশিন ব্যবহার করি। তাহলে মূলত ট্রায়াঙ্গুলার শেপ আর ব্লেডেড যেগুলা বিভিন্ন ডিফ্লেকশনের কারণে আমরা এটা করতে পারি, মানে ভালো ক্লিনিং আমাদের হয়। আর তুমি যেটা বলছিলা এই যে গ্রিড বার অফ মেজর ইনফ্লুয়েন্স অন দ্য এলিমেন্টস ইফেক্ট দ্য ওয়্যার। আচ্ছা, দ্য সেকশন বার্স, কি টাইপের সেকশন আমরা ব্যবহার করি? গ্রেসপিং ইফেক্ট অফ দ্য এডস অফ দ্য পলিগনার বার্স। তাহলে প্রান্ত যেটা আমাদের বারগুলার, আসলে এগুলা কি করবো তোমাকে যদি ল্যাবে একটু দেখাইতে পারতাম তাহলে খুব ভালো অবস্থা। যে এটার প্রান্তটা একটু মুডস বলতে আমরা মুডস নাই বলি, আমাদের ওই যে একটা ছুরির যে উপরের সারফেসটা যেরকম একটু সূক্ষ্ম থাকে, এই টাইপের গ্রেসপিং থাকে, একটু শার্প থাকে। এই শার্পনেসের কারণে যেটা হয় আমাদের গ্রেসপিংটা ভালো হয়, ফাইবারটাকে ভালো গ্রেসপিং করে, ধরতে পারে ভালো করে, তখন এটা ভালো করে ওয়েস্টেজ হয়। আচ্ছা, সেটিং অ্যাঙ্গেল তো বুঝলাই, যে সেটিং অ্যাঙ্গেল বলতে বুঝছো, যদি আমরা অ্যাঙ্গেলটা পিছিয়ে রাখি তখন ওয়েস্টেজ বেশি হবে। জি স্যার। একই কথা। ওয়েট অফ দ্য কে বিটুইন দ্য টু বার্স, দুইটা বার মাঝখানে যে প্রস্থ আছে এটা কিরকম, গ্যাপটা বেশি না কম। আর ওভারঅল সারফেস এরিয়া, মানে কতটুকু এরিয়া জুড়ে গ্রিড বারগুলো আছে, যদি বেশি থাকে তাহলে বেশি হবে, যদি কম হয় তাহলে কম হবে। এটা বুঝছো কিনা? ওভারঅল সারফেস এরিয়া, জি স্যার, মানে কতটুকু হচ্ছে
হ্যাঁ মানে আমরা বলছি না 1/4 হইতে পারে, 3/4 হইতে পারে, জি স্যার। 2/3 হইতে পারে, যে কথাগুলো বলছি এটা যে কোনোটা হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার, এখন একদম ক্লিয়ার। একটু পড়লে তো কোশ্চেন দেখে বললেও সমস্যা নাই। আচ্ছা, এই জায়গায় তাহলে নরমালি 3 মার্কে একটা কোশ্চেন আসে অথবা 4 মার্কে আসে, হোয়াট ইজ গ্রিড বার, ফাংশন অফ গ্রিড বার্স, এলিমেন্টস অফ গ্রিড বার। হ্যাঁ, আর নিজের ভাষায় হয়তো বলতে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ গ্রিড বার, নিজের ভাষায় লিখে দিতে পারবা। এতটুকু জানলে হবে যে হোয়াট ইজ গ্রিড বার, গ্রিড বারটা কি, টাইপস অফ এই যে এলিমেন্টস অফ গ্রিড বার, ঠিক আছে সিম্পলি। আর ধরো এটা এই যে যেটা বলে যে ইফেক্টসটা কি, কি কাজ করে গ্রিড বার, ফাংশন অফ দ্য গ্রিড বার। আচ্ছা, আর একটা টার্ম এটা, the intensity of opening depends the following factors। এটা পরীক্ষা মাঝে মাঝে আসে যে আমাদের ফাইবারটা কি পরিমাণ ওপেনিং হবে এটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। কোশ্চেনটা ক্লিয়ার? পরীক্ষায় মাঝে মাঝে আসে যে আমাদের ইন্টেন্সিটি ওপেনিং, ওপেনিং এর তীব্রতাটা কত বেশি ফাইবার ওপেনিং হবে। ফাইবার কি সহজে ওপেনিং হয়ে যাবে? সব ফাইবার কি একই রকম ওপেনিং হবে? জি না স্যার। বা মেশিন স্পিড চেঞ্জ হলে কি ওপেনিংটা বাড়বে না কমবে? এই টাইপের যে কি কি ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলোরে আমরা বলতেছি ওপেনিং ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, বড় কোশ্চেনই আসে। আর শর্ট কোশ্চেন আসে তাহলে 2 নম্বর আসলে জাস্ট পয়েন্টগুলো লিখে দেবো। আচ্ছা, এই যে আমি ডেসক্রিপশন দিই না, জাস্ট পয়েন্টগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে দিয়েছি। আচ্ছা, তো র মেটেরিয়াল 1 নম্বর ফ্যাক্টর হলো আমাদের র মেটেরিয়াল, এটা হলো মূল ফ্যাক্টর। আচ্ছা, এখন র মেটেরিয়াল আমরা জানি বিভিন্ন ধরনের র মেটেরিয়াল আছে, ধরো ন্যাচারাল হইতে পারে, ম্যান মেড হইতে পারে। ন্যাচারালের মধ্যে যদি কটনের কথা চিন্তা করি, কটনে আবার বিভিন্ন গ্রেড আছে, বিভিন্ন দেশের ফাইবার আছে। আবার যদি তুমি ম্যান মেড কথা তাহলে ভার্সাটাইল আর অনেক ভার্সিটাইল আছে। ন্যাচারাল মধ্যে আবার উড আছে। তাহলে এই সব কিছু মিলে র মেটেরিয়ালটা ফ্যাক্টর আসলে। র মেটেরিয়াল কি কি ফ্যাক্টর আসলে আমি একটু আগে এই কথাটা আলোচনা করি, পরে ওই যেতেছি। ফাইবার কোহেরেন্স, ফাইবার অ্যালাইনমেন্ট। ফাইবার কোহেরেন্স আর ফাইবার অ্যালাইনমেন্ট, এই দুইটা কি তোমরা বুঝছো? এটা আমরা টার্মের সাথে পরিচয় আছে কারো? স্যার কোহেরেন্স মানে স্যার একটার সাথে আরেকটা লেগে থাকার যে টেন্ডেন্সিটা, এটা না স্যার? হ্যাঁ, এটা জি। এঙ্গেলমেন্ট। আচ্ছা, যদি কোহেরেন্ট ফোর্সের কারণে যে স্যার হেড ফাইবার সাথে লেগে থাকে। আচ্ছা, কোন ফাইবারের কোহেরেন্স সবচেয়ে বেশি কার মনে আছে কিনা? স্যার উল ফাইবার স্যার, উল ফাইবারের। উলের কেন স্যার। কেন? এটা সারফেস সেগ্রিগেশন। স্ট্রাকচারের কারণে। আচ্ছা, সারফেসে কি থাকে মনে আছে? স্যার টেক্সটাইল ভাষায় তারপর নামটা এস থেকে কিছু একটা নাম হবে, তার মনে পড়তেছে না। স্কেল থাকে। হ্যাঁ, স্যার স্কেল থাকে, যে উল ফাইবার, অ্যানিমাল ফাইবার যেটা বলি আমরা, স্কেল থাকে। আচ্ছা, যাই হোক, এখন ফাইবারের কোহেরেন্স। আচ্ছা, এখন যদি কটনের ক্ষেত্রে বলি, কোহেরেন্স কিসের উপর ডিপেন্ড করবে? মানে কটন ফাইবারের যে মানে স্ট্রাকচারটা, মানে যে শেপটা ওরকম। এটা কি বলে আমাদের ভাষায়? স্যার কিডনি শেপড। না, কিডনির সাথে ঠিক আছে, আর একটা জিনিস আছে ন্যাচারাল কনভলিউশন, নাম শুনছো? জি স্যার। জি স্যার। অল্টারনেট আলফা বিটা লিঙ্কেজের কারণে এই যে যখন ড্রাই কন্ডিশন আসে তখন দেখবা যে একটা টুইস্টেড ফর্ম আসে, যেটা আমরা ন্যাচারাল কনভলিউশন বলি, ন্যাচারাল টুইস্ট বলি। আচ্ছা, এখন সহজ কথা হলো, যদি এই কোহেরেন্স পোস্টটা বেশি হয় তাহলে ফাইবারটা সহজে ওপেন হবে না, আর যদি কোহেরেন্স পোস্টটা কম হয় তাহলে ফাইবারটা কি সহজে ওপেনিং হবে। তাহলে একটা ফ্যাক্টর যে ফাইবারের কোহেরেন্স যদি প্রপার্টিসটা বেশি থাকে, এটা অরিজিন ওয়াইজ ভেরি করতে পারে, কটনের জন্য একটা লিমিট আছে। আবার যদি উল ফাইবার হয় বা আরো বেশি কোহেরেন্স বেশি, তাহলে এটাও একটা ফ্যাক্টর যে ফাইবারের কোহেরেন্স। আচ্ছা, ফাইবার অ্যালাইনমেন্ট, ধরো ফাইবারটা যদি অ্যালাইন করা থাকে, মানে একটা ইউনি ডিরেকশনে অ্যালাইনমেন্ট থাকে, যেটা স্লাইড বা রোডিং আমরা পাই, একদম ড্রয়িং করে অ্যালাইনমেন্ট করি, তো ফাইবারটা যাতে সহজে ওপেনিং হয়। কিন্তু জিনিং এর সময় যদি একেবারে বেশি জিনিং হয়, হ্যাপাজার ডিরেকশনে ফাইবারটা হয়, মানে ওরিয়েন্টেশনটা হয়, মানে ফাইবারগুলো যখন থাকে একটা ফর্ম বেলের মধ্যে, যদি একেবারে হ্যাপাজার বিভিন্ন ডিরেকশনে থাকে তাহলে এটা ওপেনিং করা একটু কঠিন হয়, মানে কঠিন বলতে সহজে ওপেনিং হয় না। আর যদি ফাইবারটা অ্যালাইন করা থাকে একটা ইউনিক ডিরেকশনে, তখন আমাদের সহজে ওপেনিং হয়। আচ্ছা, এগুলো তার সহজ কথা, এগুলো তো বুঝবো। থিকনেস অফ দ্য ফিড ওয়েভের থিকনেস যদি বেশি মানে হেভি হয় তাহলে সহজে ওপেনিং হবে না। ডেন্সিটি আর থিকনেসের মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। থিকনেস হলে আমরা বলছি পুরুত্বটা আর কি, আর ডেন্সিটি বলতে একটা ইউনিট এরিয়াতে ফাইবারের সংখ্যাটা বেশি না কম, দুটো দুই জিনিস। ডেন্সিটি বেশি হইলেও সহজে ওপেনিং হয় না, আবার থিকনেসটাও বেশি হলেও ওপেনিং হয় না। ডেন্সিটি যত কম হবে ফাইবারের। ভিডিও একটা স্যার ভুলে গেছি স্যার, একটু বলতেন। ফিড ওয়েভ বুঝো নাই? ফিড ওয়েভ মানে হলো আমি যে মেটাল ফিডিং করতেছি
ওয়েব মানে ছড়ানো একটা অংশ, মানে ফিড আকারে ম্যাটেরিয়াল গুলো ফিড করতেছি, এই ফিড ওয়েবটা মানে ফিড ম্যাটেরিয়ালটা আকারে যাইতেছে আমাদের বিল ওপেনার মেশিনে, আমাদের এই বেল ওপেনার বা উইন্ডো মেশিনগুলোতে ফিড ওয়েবের থিকনেসটা কি বেশি কিনা। ওয়েভ কেন স্যার? ওয়েব ওয়েব এই ওয়ার্ডটা স্যার কেন স্যার ওয়েভ? ওয়েব বলতে মানে আমরা তো হচ্ছে জাল হ্যাঁ না স্যার? জাল মানে এটাকে ওই রূপকত্বে ব্যবহার হয়েছে যে ছড়ানো একটা ম্যাটেরিয়াল, ফাইবারগুলো ছড়ানো আকারে যায়, একটা ফিড ও আচ্ছা আচ্ছা, ওইটার মনে হয় একটা লেয়ারের মধ্যে লেয়ার যেটা আকারে সম্ভব। যায়, হ্যাঁ লেয়ার আকারে যে layer। যায় স্যার। ওই ধরনের রূপকত্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। আচ্ছা শীট আকারে যে স্যার, Sheet আকারে বুঝতে যায়, পারছি ঠিক আছে। বুঝতে পারছি। এখন এটা যদি থিকনেসটা যদি বেশি হয়, মানে পুরুত্বটা যদি বেশি মোটা হয়, তাহলে ধরো যে আরপিএম বা যে এখন যে আরপিএম এ চলতেছে আমার বিটারটা, ফাইবারটা ওপেনিং কম হবে, যদি থিকনেসটা কম হয় তাহলে আরেকটু বাড়বে। এইটা বিকল্প লেখা আছে। আচ্ছা এগুলো তোমরা একটু বুঝবা তোমরা। তাহলে দেখো যদি উল হয় তাহলে আমাদের কোহেরেন্স প্রপার্টিজ বেশি, সহজ কথাগুলা এগুলো বুঝবা। আচ্ছা তোমরা মনে ন্যাচারাল কনভলিউশন পড়ছিলা, সব ভুলে গেছো না পড়ার কথা? কটনের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা, জি স্যার, কনভলিউশন পড়ানো হয়েছে। কনভলিউশন একটা ইম্পর্টেন্ট টপিকস, আমরা এটা কিন্তু বোঝা দরকার সবারই, কারণ এটার কারণেই কটনটা এত আরামদায়ক। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কারণ, যে ন্যাচারাল কনভলিউশনের কারণেই কটন ফাইবারটা এত ভালো। তোমরা যখন ম্যানমেড ফাইবার পড়ো, ম্যানমেড ফাইবারে আমাদের এই ন্যাচারাল কনভলিউশন না থাকার কারণে আমরা কাজ করি, কার মনে আছে কি করি বলো তো? ম্যানমেড ফাইবার প্রোডাকশন হওয়ার পরে আরেকটা ফার্দার একটা ট্রিটমেন্ট করা লাগে, স্যার টেক্সচারিং যেটা, টেক্সচারাইজিং করি। হ্যাঁ টেক্সচারাইজিং, দেখছো ন্যাচারালিরাও ন্যাচারালি পাই দিচ্ছি টেক্সচারাইজিং করলে, জি স্যার, এই ন্যাচারাল ইফেক্ট আনার জন্য। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা বুঝছো তো ফ্রম মেটেরিয়াল। ক্লিয়ার। আচ্ছা মেশিনেরটাও একেবারে সোজা, এটা এমনি পারবা। টাইপ অফ ওপেনিং ডিভাইস, আমরা অনেক ধরনের ওপেনিং ডিভাইস দেখাইছি, কিছু দেখাইছি স্পাইক আছে, কিছু আছে ব্লেডের টাইপের, কিছু আছে কার্ডিং রোলার। হ্যাঁ তাহলে কোন ধরনের ওপেনিং ডিভাইস ব্যবহার করতেছি ওইটার উপর ডিপেন্ড করে ওপেনিংটা একটা মেইনটেইন করবে। এটা আমরা তাহলে ওপেনিং ডিভাইসটার উপরে, যে ওপেনিং ডিভাইসটা ব্যবহার করতেছি এটা কি উপরে স্পাইক টাইপের, সারফেসটা কি স্পাইক টাইপের, নাকি কার্ডিং রোলার টাইপের, নাকি ব্লেডের টাইপের, নাকি ফার্দার অন্য কোনো ওই যে আমাদের ডাবল হুক টাইপের, বিভিন্ন টাইপের হইতে পারে, গত ক্লাসে আমরা দেখাইছি। তাহলে ওপেনিং ডিভাইস সারফেস যে প্রোফাইল, মানে টাইপস অফ ওপেনিং ডিভাইস, কোন ধরনের ওপেনিং ডিভাইস মেশিনে ব্যবহার করা হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে একটা ওপেনিং লিমিট হবে। যে না যারা আমরা প্রি ক্লিনার নরমালি আমরা স্পাইক টাইপ ব্যবহার করি, তো এই জায়গায় যেই টাইপের ক্লিনিং হবে ফাইন ক্লিনার যেটা আমাদের ক্লিনোমেট, ওই জায়গায় আমরা কার্ডিং রোলার তিনটা ব্যবহার করি পরপর, তাহলে তো ওই জায়গায় আর এই জায়গায় একই রকম ওপেনিং হবে না। তাহলে আলটিমেটলি কোন টাইপসের ওপেনিং ডিভাইস ব্যবহার করি এটা হবে একটা ফ্যাক্টর। স্পিড অফ দ্য ওপেনিং, সহজ কথা, যদি স্পিড বাড়ে তোমরা দেখছো একটু আগে, তাহলে ওপেনিং বেশি হবে, বিটিং বেশি হবে। হ্যাঁ ডিগ্রি অফ পেনিট্রেশন, আচ্ছা এইটা হইলো ডিগ্রি অফ পেনিট্রেশন বলতে মানে ম্যাটেরিয়ালে কতটুকু পর্যন্ত আমাদের স্পাইকটা একদম পেনিট্রেট করবে, এটা টাইপ অফ ফিড। আচ্ছা ডিগ্রি অফ পেনিট্রেশন, তাহলে দেখো যদি বেশি পরিমাণ পেনিট্রেশন হয় তাহলে অনেক সময় দেখা যায় যে ওপেনিং করা একটু কঠিন হয়ে যায় ফাইবারের জন্য। টাইপ অফ ফিড, দেখো টাইপ অফ ফিড বলতে দুই ধরনের ফিড সিস্টেম আছে, একটা লুজ বলে একটা ক্ল্যাম্পড। মানে লুজ বলতে ম্যাটেরিয়ালটা সরাসরি ওপেনিং ডিভাইসে চলে যেতেছে, আর একটা হলো যে না এর আগে একটা ফিড রোলার আছে, রুমটা খুলে রাখলে হবে। আমি ক্লাস নিতেছি তোমার ওই আজকে 4 তলার বারান্দায় আর কি, ক্যাম্পাসে আসছিলাম তো কাজ ছিল আর কি, আরেক স্যার আবার ক্লাস নিয়েছিল রুমে। আচ্ছা তাহলে এটা বুঝছো কিনা কিছু? টাইপস অফ ওপেনিং ডিভাইস, স্পিড অফ দ্য ওপেনিং ডিভাইস, ডিগ্রি অফ পেনিট্রেশন। আচ্ছা যেটা বলছিলাম টাইপ অফ ফিড, দেখো লুজ অথবা ক্ল্যাম্প, আমাদের অনেক ধরনের ফিডিং সিস্টেম আছে। কিছু ফিডিং সিস্টেম আছে যে ওপেনিং রোলারে যাওয়ার আগে একটা ফিড লেটিস থাকে, এর উপরে একটা ফিড রোলার থাকে, মানে ম্যাটেরিয়ালটা গ্রিপ করে ধরে রাখে। তাহলে এক প্রান্তে গ্রিপ করা থাকে আর অপর প্রান্তে আমাদের বিটার এসে ফাইবারটারে বিটিং করে। এই ধরনের যে বিটিং সিস্টেম, আবার বলতেছি আমাদের এই ধরনের যে ক্ল্যাম্প যেটা বলতেছি আমরা, যে ফিড ম্যাটেরিয়ালটা ক্ল্যাম্প করে ধরে রাখে, মানে ম্যাটেরিয়ালটা ফিট করতেছে একটা ফিড রোলারের মাধ্যমে দিতেছে, তাহলে একটা প্রান্ত গ্রিপিং করা থাকে মানে ধরা থাকে, তখন অন্য প্রান্তে যখন আমাদের বিটাটা আসা বিটিং করে তাহলে সহজেই এটা ওপেনিং হয়ে যায়। যদি লুজ থাকে, যদি সহজ করে দেখবা যে তুমি ফাইবার একজন এক হাতে ধরে রাখছে আর এক হাত দিয়ে যদি টান দাও তুমি, তাহলে ফাইবারটা সহজে কিন্তু ওপেনিং হবে। আর যদি এক পাশে ধরা না থাকে তাহলে বিটিং করলে এত সহজে ওপেনিং হবে না। তো এই জন্য ক্ল্যাম্প যেটা আমাদের ক্ল্যাম্প টাইপের ফিড সিস্টেম, ওই জায়গায় আমাদের এটা ভালো ক্লিন আছে। যে আর একটা হলো ডিসটেন্স বিটুইন ফিড রুলার এন্ড ওপেনিং ডিভাইস, তাহলে এই ওপেনিং ডিভাইস এর আর ফিড রুলারের মাঝখানে কতটুকু ডিসটেন্স, এটার উপর আমাদের তোমার
ওপেনিংটা ডিপেন্ড করে। যদি ডিস্টেন্সটা ক্লোজার হয় তাহলে ভালো ওপেনিং হয়, যদি আবার বেশি ক্লোজার হয় এটা সমস্যা, লিমিটেড থাকে, অপটিমাম লেভেলে থাকে। আবার যদি খুব ফার্দার ডিস্টেন্স থাকে ফিট রোলার আর ওপেনিং ডিভাইসের মাঝখানে, তখন ভালো ওপেনিং হয় না। আচ্ছা, সেগুলো বুঝবা। টাইপ অফ ওপেনিং ডিভাইস ক্লোথিং বলতে আমরা এটা বুঝাইছি যে সারফেসের মধ্যে কোন ধরনের আছে, স্পাইক আছে না ব্লেডেড আছে। ডেনসিটি তো বুঝছো যে কয়টা স্পাইক আছে, ধরো সারফেস এরিয়াতে স্পাইকের সংখ্যা যদি বাড়ে, মানে ওই যে আমরা যেগুলো স্পাইক বলতেছি বা ব্লেড টাইপ বলতেছি, ডেনসিটি যদি বাড়ে তাহলে ওপেনিংটা ভালো হবে। এগুলোই সব মিলা। তাহলে এগুলো মেশিন, এগুলো র মেটেরিয়াল, দুইটা কথা গেল। আর যেগুলো তুমি বুঝবা না, স্পিড বুঝবো, অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, এটা নিয়ে একটু বলতে হবে কারণ এটা তোমরা বুঝবা না। আমাদের টেক্সটাইলে বড় একটা ফ্যাক্টর হলো এনভায়রনমেন্ট, ফ্লোরের কন্ডিশনটা কি। আচ্ছা, আরএস বলতে কিছু বুঝো তোমরা? রিলেটিভ হিউমিডিটি স্যার। আচ্ছা, রিলেটিভ হিউমিডিটি। আর কেউ বাকি যদি কথা বলে না, এখন আল্লাহ একটা কোশ্চেন তৈরি। 07 আইডি আসো নি অর্ধ সরকার? আসো 07 চলে গেল দিয়ে নাকি? কানেকশন তো আছে। আচ্ছা, 18 আইডি, 18 আইডি আসো। 18 মেবি ফৌজিয়া ফারিহা। জি স্যার। আচ্ছা, আরএস বলতে কি বুঝো একটু বলো দেখি। রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, এটা আমাদের টেক্সটাইলের ইফেক্ট, কোন ইফেক্ট আছে? আরএস বাড়লে কমলে কিছু হয়? তা তো মনে নেই। আচ্ছা, কখনো হাইগ্রোস্কোপিক নেচার পড়ছো যে মেটেরিয়ালের মধ্যে একটা নেচার থাকে, হাইগ্রোস্কোপিক নেচার, এটা অনুসন্ধান কোন শুনছো? না স্যার। এটা শোনো না, এখন যেটা বলবো এটা কিন্তু শুনছো। আচ্ছা, কটন ফাইবারের ড্রাই অবস্থায় স্ট্রেংথ বেশি না ওয়েট অবস্থায় স্ট্রেংথ বেশি? এটা কিন্তু পড়ছো। ওয়েট অবস্থায়। আচ্ছা, ওয়েট অবস্থায় স্ট্রেংথ বেশি কেন? মনে নেই। কেউ বলতে পারবা? এই কটন ফাইবারে কেন ওয়েট অবস্থায় স্ট্রেংথ বেশি, এগুলো তো তোমরা পড়ছো ন্যাচারাল ফাইবার, আমি যেটা জানি। একজন বলতে পারবো না? 15 আইডি শাহরুজ আসুনি? 15 আইডি জি স্যার, আছে স্যার। একটু বলো তো দেখি। শাহরুজ তোমার যদি ভালো অ্যান্সার দেয়। স্যার পড়ছিলাম স্যার, খেয়াল হচ্ছে না স্যার, মনে নেই। আচ্ছা, তাহলে তুমি নিজের মতো একটু বলো দেখি তো, আসলে আমি কেন আরএস টা জায়গায় নিয়ে আসি, বা আমাদের যে বইয়ের মধ্যে কেন আরএস ফ্যাক্টরটা নিয়ে আসছে, যে ওপেনিং এর মধ্যে আরএস একটা ইনফ্লুয়েন্স আছে। ধরো স্যার, একটা এনভায়রনমেন্টে যদি আরএস বাড়ে, মানে হ্যাঁ। electricity বাড়ে, এর মানে কি? স্যার সহজ- তাহলে ফাইবারটাতে স্ট্রেংথ, যদি কটন ফাইবারের ক্ষেত্রে স্যার সেটা আরএস বা রিলেটিভ হিউমিডিটি বাড়লে স্যার স্ট্রেংথটা একটু মানে বেশি হয়ে যায় স্যার। এক্ষেত্রে স্যার ওপেনিং এর ক্ষেত্রে কিছু আচ্ছা, চেঞ্জেস আসে স্যার, এগুলো কিন্তু একটু পড়বা, কেমন আসে স্যার এটা মনে নেই। এগুলো একটু ডিটেলস একটু পড়বা, ভালো করে পড়বা। ওই যে আমি টেক্সটাইল সায়েন্স যে বইটা দিছিলাম, অর্জন বলছি ওরা, হ্যাঁ, ওই জায়গায় দেখবা যে প্রথম অধ্যায়ে চমৎকার ভাবে লেখা আছে। প্রথম অধ্যায়টা বললে হবে, এই যাতে অ্যান্সার ফাইবার নিয়ে কোশ্চেন দেখবা যে প্রথম অ্যান্সারটা পড়লে একের চমৎকার অ্যান্সার। প্রথম অধ্যায়টা পড়লে ভালো পাবা, কিন্তু পড়ো না, বই পড়ো না। আচ্ছা দেখো, স্যার, আর ওই যে সেলুলোজের স্ট্রাকচারের মধ্যে মানে হচ্ছে ওই যে পানির সাথে যে মানে যখন ওয়েট অবস্থায় থাকে তখন হচ্ছে এক্সট্রা কিছু হাইড্রোজেন বন্ডিং করে, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন বন্ড যদি ফাইবারের মধ্যে ক্রিয়েট হয়, তখন ফাইবার টু ফাইবার মধ্যে একটা ইন্টারনাল হ্যাঁ। ফোর্স এসে বললো, তখন ফাইবারটা কি সহজে ওপেনিং হবে? না স্যার, তখন তো হচ্ছে আরো বেশি ওপেনিং হবে না। নিজের মধ্যে একটা যে যদি কোঅর্ডিনেটস বলো, কোঅর্ডিনেটস টাইপের নিজের মধ্যে একটা বন্ড পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে আমরা ফ্লোরের মধ্যে এই টেম্পারেচার এন্ড আর্ট স্ট্যাক কন্ট্রোল করি, একটা লিমিটের মধ্যে রাখি। যদি কখনো অতিরিক্ত হয় অথবা কখনো কম হয়, তখন আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। জাস্ট এক্সাম্পল, যদি আরএস এর পরিমাণটা বাড়ে, তাহলে দেখা গেছে যেই ফাইবারগুলো হাইগ্রোস্কোপিক নেচার, এই যে হাইড্রোজেন বন্ড কি, হাইগ্রোস্কোপিক নেচার বলতে যদি এনভায়রনমেন্টের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয়, তখন সে এনভায়রনমেন্ট থেকে জলীয় বাষ্পটা অ্যাবজর্ব করবে। এই অ্যাবজর্ব করার কারণে তুমি যেটা বললে যে হাইড্রোজেন বন্ড বা এই টাইপের যেগুলো নেচার আছে, ফাইবারগুলো নিজেদের মধ্যে বন্ড ক্রিয়েট করে, তখন একটা জটলা বেজে যাবে, জটলা অবস্থা থাকে। দেখবে যে কিছু ফাইবার আছে
যেন সহজ কথা তুলার কথাই চিন্তা করো, দেখবে ল্যাপের মধ্যে জটলা বাজে দেখায়, তুমি যখন রোদ দিয়ে দিবা একটু বাড়ি টেরে দিবা দেখবে যে ওপেন হয়ে গেছে। দেখছো না এরকম? হ্যাঁ, সহজ জি কথা স্যার। এগুলো চিন্তা করলে বোঝা যায়। তো ফাইবার গুলো একটা জটলা জটলা অবস্থা, মানে বাইন্ডিংস হয়ে একটা জটলার মধ্যে হয়ে যায়, এগুলো ওপেনিং না সহজ। অনেক সময় মেশিনে জ্যাম লেগে যায়, এমন এটা একটা বড় প্রবলেম। এই জন্য আমরা একটা অপটিমাম লেভেলে নর্মালি 56% বা 50% 54% এরকম লেভেলের ব্লো রুমে আমরা আরএসটা রাখি। আরএসটা বেশি বাড়ে তখন আমাদের সহজে ওপেনিং হয় না, মেশিনে জ্যাম লেগে যায়, সহজে ওপেনিং হতে চায় না। যেমন আরএস একটা বড় ফ্যাক্টর, একটা ফ্যাক্টর আছে। আবার ধরো আরএস যদি খুব কম হয়ে যায়, শীতকালে যেটা হয় আরএস এর পরিমাণ খুব কম হয়ে যায়, দেখবো যে আমাদের মেন বিট ফাইবারের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশন করে। কিছু কাপড় আছে আমাদের, দেখবে যে তুমি গায়েতে খোলার সময় আবার টান দিছো, তোমার কাপড়ের সাথে ফ্রিকশন মানে তোমার যে তোমার গায়ে যে পশম আছে পশমের সাথে ফ্রিকশন হইয়া স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশন করে তোমার দেখবে যে গায়ের সাথে আটকে গেছে। কখন পাইছো কিনা এরকম তোমরা? জি স্যার। আবার তো অনেক সময় দেখা যায় যে ফাইবারটা নিজেদের মধ্যে মানে অনেকটা মানে জট পাকায় যায়, বিশেষ মানে করে সোজা কম্বল, থাকলে ফুলের কম্বল থাকলে দেখবা যে তুমি পা দিয়ে দিছো তো পায়ের পশমের সাথে ঘষা খাইছে, দেখবা যে একটু স্পার্ক করতেছে, আগুনের মধ্যে ধরতেছে। আচ্ছা, এই জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা একটা ফোর্স, ইমব্যালেন্স অফ ফোর্স। তখন কি হয়, যদি আরএস এর পরিমাণটা খুব বেশি কম হয়ে যায় তখন আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশন করার কারণে ফাইবারগুলা মেশিনের পার্টসের সাথে ক্লিং হয়ে যায়, মানে আটকে যায়, একটা বন্ড ক্রিয়েট করে, তখন একটা জ্যাম লেগে যায়। তো এটা একটা সমস্যা। এই জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি ফর্মেশন না করতে পারে তখন আমাদের একটা অপটিমাম লেভেলের আরএস রাখা লাগে। তাহলে এই যে টোটাল বিষয়গুলো, আরো অনেক বিষয় আছে, তো দুইটা কথা বললাম। একটা হলো আরএস বাড়লে আমাদের ফাইবারগুলো নিজের মধ্যে বন্ড ক্রিয়েট করে, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করা আমাদের প্রবলেমগুলো হয়। আরেকটা বললাম যেটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশন হয়। এই দুইটার কারণে আমাদের যে মেশিনগুলা নিজের মধ্যে ফাইবারগুলো বন্ড হয়ে মেশিন জ্যাম হয়ে যায়। তাই জন্য একটা অপটিমাম লেভেলের আরএস প্লাস টেম্পারেচার আমাদের কন্ট্রোল করা লাগে। আচ্ছা স্যার, যেখানে স্যার টেম্পারেচার কন্ট্রোলটা তো বোঝা গেল স্যার, মানে এটা হচ্ছে আরএসটা কেমন কন্ট্রোল করে? হ্যাঁ জি স্যার, এটা কন্ট্রোলটা ফ্যাক্টরিতে কিভাবে করছে? একবারে কিলার নামে একটা শব্দ আছে, শুনছো কিনা? এসি বুঝি নাই প্লান্ট। স্যার। ফ্যাক্টরিতে এসি প্লান্ট বলে একটা টার্ম আছে, হ্যাঁ কিনা? আচ্ছা, এসি এসি প্লান্ট। প্ল্যান্ট, হ্যাঁ জি স্যার, এটা এয়ার পলিউশন অটোমেটিক বলতে। সিস্টেম। ও আমাদের লোকজন, অটোমেটিক সিস্টেম। লোকজন থাকে এমন প্রত্যেকটা ফ্লোরে এক তো শো করে এখন টেম্পারেচার কত, আরএস কত। আবার আমরা ফিজিক্যালি আমাদের লোকজন আছে, এরা শিফটে যায়, মানে প্রত্যেক শিফটে না হলেও ধরো 2 ঘন্টা পর পর এটা মেজারমেন্ট করে, ফর্ম করা আছে এখন আরএস কত আছে, কোন সেকশনে কত আছে। জি স্যার, মানে তো এটা মেজারমেন্ট করলো স্যার, কিন্তু কন্ট্রোল করবে কিভাবে? কন্ট্রোলটা ওই যে এসি প্লান্ট যে সিস্টেমটা, তুমি যখন ইন্টারনি করো দেখবা এটা, এটা তো আরেকটা বিশেষ গেলাম আমরা, ও, আচ্ছা। কিছুই করে না ওই জায়গায় হলো এসি প্লান্ট, তো তোমরা দেখো নাই অবশ্য দেখবা, মানে পানির মাঝখান দিয়ে বাতাস ফ্লো করে, বুঝছো কিনা? ও আচ্ছা আচ্ছা, পানির মাঝখান দিয়ে কি করে, বাতাসটা এয়ার পাস করে। আচ্ছা, এয়ারটা মানে আমাদের ফ্লোরে বাইরে থেকে সরাসরি কোনো বাতাস ঢুকতে পারে না। আমরা যে এয়ারটা সার্কুলেট করতেছি দেখবা যে উপর থেকে বাতাস সারে, নিচ থেকে দেখো ডাক লাইন আছে, ফ্লোরের মধ্যে ডাক লাইন আছে, দেখবা যে বাতাস টানিয়ে নিয়ে যেতেছে। তখন ফ্যাক্টরিতে গেলে দেখবে এটা। তাহলে আমাদের পুরা ফ্লোরের যে এয়ারটা এটা কিন্তু সার্কুলেট করি আমরা, মানে এটা একটা সিস্টেমের মধ্যে আসে, যার মাধ্যমে আমরা আরএস প্লাস টেম্পারেচার দুটি কন্ট্রোল করতে পারি। এসি প্ল্যান্ট নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু এসি প্ল্যান্টগুলো কিভাবে কাজ করে, এটা আলাদা একটা অধ্যায় আসলে। আচ্ছা স্যার, আর ডিগ্রি অফ পেনিট্রেশনটা স্যার বুঝি নাই স্যার। ডিগ্রি অফ পেনিট্রেশনটা বুঝে নেই, মানে ম্যাটেরিয়ালের কতটুকু পর্যন্ত আমাদের এই যে স্পাইকগুলো যাবে আর কি, খুব বেশি পেনিট্রেশন করবে নাকি মিডিয়াম টাইপের পেনিট্রেশন করবে। স্যার কিসে পেনিট্রেশন করবে স্যার? স্পাইক গুলা যেগুলো আছে আমাদের সারফেসে স্পাইক থাকে, ব্লেড থাকে, কার্ডিং রোলার থাকে, ওইটার কথা বলছি। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই একটা টপিক গেল। আচ্ছা, আমরা একটু মেশিন আসি, এই জায়গায় কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই তাহলে? আচ্ছা, আমরা তাহলে মেশিন শুরু করতেছি। ওপেনিং মেশিনের মধ্যে আমরা মেশিনের ক্ষেত্রে তো অনেক মেশিন, কনভেনশনাল মেশিনগুলো আমরা ল্যাবে দেখে দিই, ল্যাবে তোমাদের ল্যাব হবে প্রত্যেকটা মেশিনের উপরে, তখন তোমরা এগুলো পারবা। আজকে ওগুলো নিয়ে আলোচনা করবো না, জাস্ট মডার্ন মেশিনগুলো পড়াবো। এখন তখন মডার্নের মধ্যে শুধুমাত্র আমরা যেটা দেখাইতেছি, মডার্নের মধ্যে শুধুমাত্র আমরা দেখাইতেছি তোমাদেরকে রিটারের মেশিনগুলো। মনে রাখবা পরীক্ষার মধ্যে আমি যদি মডার্ন মেশিনের রিটার বলি তা তো হইলই, আর যদি মডার্ন মেশিন বলে শুধুমাত্র রিটারের মেশিনগুলো দিবা। এখন টুজলার রিটার দুইটা পড়াইতে গেলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আর কি। কারো জানার যদি ইচ্ছা থাকে তাহলে দুইটাই দেখে নিও, কারণ অ্যানিমেশনগুলো যেগুলো দেওয়া আছে, অ্যানিমেশন টাইপের যেগুলো ভিডিও দেওয়া আছে ওগুলা টুজলারের, হ্যাঁ। আর বইয়ের মধ্যে মোটামুটি সবগুলোই দেওয়া আছে, রিটারেরও কিছু ডেসক্রিপশন দেওয়া আছে,
টুজলারে দেওয়া আছে, কিন্তু আমরা শুধুমাত্র টুজলারে যে মেশিনগুলা, রিটারে যে মেশিনগুলা পরীক্ষার জন্য মডার্ন ব্লোরুম লাইন শুধু আমরা এই রিটার গুলো পড়বো। ক্লিয়ার কথা? তাহলে কনভেনশনাল মেশিনগুলো আমরা ল্যাবে পড়াবো, এগুলা মোটামুটি বুঝে যাবা, আমি ক্লাসে পড়াইতেছি না, ক্লাসে একটু দেখাই দিব জাস্ট। আর মডার্ন যে ব্লোরুম লাইন, দুটা লাইন আছে, একটা হলো টুজলারের আর একটা হলো রিটারের। আমরা শুধু তোমার রিটার যেটা, শুধুমাত্র রিটারে যেটা আমরা রিটার গুলো তোমার একটু পড়াবো। আচ্ছা দেখো, প্রথম যে ওপেনিং মেশিন রিটারে আমরা বলি ইউনিফ্লগ A11 মডেল। আমাদের সে A12, A13, 14 অনেকগুলো মডেল আছে। A11 এগুলো একই রকম মডেল। মেশিনটা হলো A11 বলতেছি, এই হলো আমাদের টোটাল মেশিনটা, ঠিক আছে। রিটারের ইউনিফ্লগ A11 এই মডেলটা আমরা দেখাইতেছি। একটা সিম্পল মেশিন, এটা তেমন কিছু নাই। আচ্ছা, একটা কন্ট্রোল ক্যাবিনেট থাকে, সব মেশিনে থাকে, সব তোমরা জানো, একটা কন্ট্রোল ক্যাবিনেট থাকে যে জায়গায় আমরা সেটিংগুলো দেই। মেশিনটারে অপারেটিং করার জন্য কিছু সেটিং প্যারামিটার থাকে, ওই সেটিং প্যারামিটারগুলো আমরা যেভাবে চেঞ্জ করি, যেভাবে ইনস্ট্রাকশন দেই, মেশিনটা ওভাবে চলে। 2 নম্বরটা মেশিনের পার্টস না, বেল লে ডাউন। আমরা যে লে ডাউন প্ল্যান করছিলাম, দেখো মেশিনের দুই পাশে এই জায়গায় বেল সাজানো আছে, এই পাশে বেল সাজানো আছে, এটা কিন্তু যে কোনো একটা পাশে কাজ করে। তাহলে এটা মেশিন পার্টস না, কিন্তু এটা একটা মূল পার্টস এর মধ্যে, তাহলে দুই পাশে একদম লে ডাউন থাকে। 3 নম্বর হলো আমাদের টেক আপ ইউনিট, এটা বলতেছি আমরা টেক আপ ইউনিট, যেটা আমাদের ফাইবারটা টেক আপ করা হবে, বেল থেকে একটা নির্দিষ্ট ডেপথ যায় সে টেক আপ করে। 4 নম্বরে আমরা বলতেছি সুইভেলিং টেক আপ টাওয়ার উইথ চেসিস। দেখো এই যে টেক আপ ইউনিট যেটা, এটা কিন্তু স্যার এমনিতে টেক অফ কি? টেক আপ ইউনিট এটা, হ্যাঁ এটা টেক অফ ইউনিট। হ্যাঁ, আর এই টেক অফ ইউনিটটা হলো এই টেক আপ টাওয়ার উইথ সুইভেলিং টাওয়ার। এটা বলতেছি কি, এটা কাজ করি একটু শোনো। এই যে টেক অফ যে ইউনিটটা আছে আমাদের, এইটা হইলো একবার দেখো উপরেও উঠানামা করতে পারে, মানে হরিজেন্টাল টু ভার্টিক্যাল ধরো আপ ডাউন করতে পারতেছি, একবার আপস এন্ড ডাউনস করে। কেন করে? এই যে আমাদের ম্যাটেরিয়ালটা দেখো ধীরে ধীরে একসময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে যখন এটা নিচে নামতে হবে, এই জন্য এই সুইভেলিং যে টেক আপ টাওয়ার যেটা আছে, এই টাওয়ারটার কাজ হলো আমাদের এই টেক আপ ইউনিটটা ধরে রাখে, চেসিসটারে ধরে রাখে, এটারে উপরে এবং নিচে উঠানামা করতে সাহায্য করে। ফাইনালি হলো মেশিনের মধ্যে একটা ডাক লাইন থাকে যেটা ম্যাটেরিয়াল ট্রান্সফার করে। দেখো ম্যাটেরিয়াল এভাবে ইন হয়ে ভিতর দিয়ে এয়ার সেকশনের মাধ্যমে যে টেক আপ ডাক লাইন, এই লাইনের মাঝখানে এই বরাবর আর ডাক লাইন কানেকশন থাকে, পরবর্তী মেশিনে এটা চলে যায়। তাহলে আবার বলতেছি, একটা কন্ট্রোল ক্যাবিনেট থাকে, এই জায়গায় আমরা কিছু সেটিং দেই, বেলের লে ডাউন থাকে, দুই পাশে বেল লে ডাউন থাকে, টেক অফ ইউনিট থাকে, এই যে টেক অফ ইউনিট এটা, এই যে একটা ওপেনিং, এই যে টেক আপ রোলার থাকে, যেটা 3 নম্বর সেই জায়গায় টেক আপ রোলার থাকে। এই জায়গায় আমরা বলতেছি একটা সুইভেলিং টেক অফ টাওয়ার, যেটা কাজ হইলো আমাদের টেক অফ ইউনিটরে সে কনভে করে এবং এটা আপ ডাউন মানে উপরে নিচে ওঠানামা করে সাহায্য করে। আরেকটা মজার বিষয় হলো দেখো, যখন আমাদের এই যে এক পাশে রাইট সাইডে ম্যাটেরিয়াল শেষ হয়ে যাবে, তখন আমরা কিন্তু পুরো টেক আপ ইউনিটটারই লেফট সাইডে নিয়ে যেতে পারবো। এটা সিস্টেম আছে মেশিনের মধ্যে, এই পুরো টেক আপ ইউনিটটাই আমরা একদম ঘুরাই ওই পাশে নিয়ে যেতে পারবো, দুই নম্বর যে পজিশনে জায়গা নিয়ে যেতে পারবো, এই সিস্টেম এই জায়গায় রাখা আছে। আমরা যে ভিডিওগুলো দেখছি, তোমরা দেখছো অবশ্যই, এগুলা আবার একটু দেখাই, তোমরা ক্লিয়ার হবা। স্যার এই হচ্ছে আমাদের ইউনিফ্লোকের মধ্যে হচ্ছে মানে ওপেনিং ডিভাইস কোনটা বেশি ইউজ করা হয়? ইউনিফ্লোকের মধ্যে নরমালি এই যে আমি দেখাইতেছি, তারাও বেল ওপেনার মেশিন যেগুলা, ব্লেন্ডোমেট যদি বলি আমরা, এই হলো আমরা যেটা দেখাইছি, দেখছো এই যে এটা হলো, এটা বলছি সুইভেলিং টাওয়ার, রেগুলার টেক আপ ইউনিট। দেখো দুই পাশে হলো আমাদের মেটেরিয়াল সাজানো আছে, এই পাশে লে ডাউনটা কিন্তু আমরা এখন ইউজই করি না, দেখছো বেলগুলো সাজানো আছে বড় বড় আগে। আর এই পাশে কিন্তু তোমার কি ম্যাটেরিয়াল ফিট হয়ে যেতে কমে গেছে, এক সময় শেষ হয়ে যাবে গা, তখন এটা আমরা চেঞ্জ করে আবার ওই পাশে নিয়ে যেতে পারবো। এর মানে কি আমাদের কখনোই মেশিনটা বন্ধ থাকে না আসলে। এই পাশে আমরা যখন ওই পারে নিয়ে যাব, তখন এই পাশটা আবার খালি হয়ে যাবে, তখন লোকজন আবার এই পারে তোমার বেল্টগুলো সাজানো শুরু করবে। দাঁড়াও একটু 1 মিনিট, আমি একটু বাইরে ক্লাসে দিচ্ছি তো, ল্যাপটপে চার্জ প্রায় শেষ, চার্জ দিতে হবে।
আচ্ছা, তাহলে ব্লেন্ডোমেট দেখো, এই টাইপের কিছু থাকে, ওপেনিং থাকে। এটা যেহেতু ব্লেন্ডোমেটের দুইটা থাকে, ডিফারেন্ট ব্র্যান্ড, এই জন্য হলো জাস্ট মিটার একটা থাকে। এটা কিন্তু ফাইবারের যে বেলগুলা, যেটা দেখাতে চেয়েছিলাম আমরা, যে বেলগুলো এরকম। আচ্ছা দেখো, এই জায়গায় আমরা দুইটা সেটিং করি নরমালি। একটা বলি আমরা টেক আপ ডেপথ, মানে এই রোলারটা কতটুকু পর্যন্ত ডেপথে যাবে, ফাইবারে কত ডেপথে যাবে, এটা বলতেছি আমরা টেক আপ ডেপথ। কতটুকু লেয়ারের কতটুকু মেটেরিয়াল সে প্রতিবার যাওয়ার সময় নেবে। কথাটা কি বুঝা গেল অর্জন? বুঝছুনি? জি স্যার, অনেকটা পেনিট্রেশনের মতই স্যার। ডিগ্রি অফ পেনিট্রেশনের মতো হইছে, টেক আপ কিন্তু ডেপথ মানে প্রতি সাইকেল যাওয়ার সময় সে কত মিলিমিটার ফাইবার নিয়ে যাবে। মিলিমিটার লেখা থাকে, আমরা 4 মিলিমিটার 6 মিলিমিটার এরকম লেখা থাকি। এটাকে ডিপেন্ড করে আমি কতটুকু প্রোডাকশন দিব, এটার উপর ডিপেন্ড করে। তুমি কি 1100 কেজি পার আওয়ার দিবা না 1200 কেজি পার আওয়ার। নরমালি ব্লু রুমের প্রোডাকশন হয় 1100 কেজি পার আওয়ার অথবা 1200 কেজি পার আওয়ার, এই রেঞ্জে হয়। হ্যাঁ, আমাদের দেশে যেগুলা, এটা ডিপেন্ড করে যে আমি লাইনে কতটুকু প্রোডাকশন দেবো, আমার ফ্যাক্টরি কতটুকু রিকোয়ারমেন্ট, ওগুলো ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা হলো টেক আপ রেট বলি আমরা, মানে এই যে ধরো টু এন্ড ফ্রো, একবার লেফট যেতেছে আবার রাইটে যেতেছে, রাইট থেকে লেফটে যাবে, এটার ভেলোসিটিটা কিরকম হবে, খুব দ্রুত যাবে না স্লোলি যাবে, এটা বলতেছি আমরা টেক আপ রেট। তাহলে একটা শব্দ হলো টেক আপ ডেপথ বলি, আর একটা বলি টেক আপ রেট। এই দুইটা সেটিং মূলত আমরা দেই মেশিনের মধ্যে। আচ্ছা দেখো, জাস্ট দেখো এই যে প্লাকিং যে রোলারগুলো, আমাদের ওপেনিং রোলারগুলো জাস্ট ফাইবারটার ওপেনিং এর উপর নিয়ে যায়। এটা কিন্তু ওই যে ডাক লাইনটা, এই জায়গায় বাতাসের সাকশন থাকে, এয়ারের সাকশন থাকে। তাহলে যে মেটেরিয়ালটা লুজ হয়ে উপরে তোমার ফ্রক আকারে যাবে বা টাপ আকারে যাবে, জাস্ট এই জায়গায় যখন সাকশন পাবে, সাকশন পাইলে এই ব্যাক লাইনের মাঝখান দিয়ে সোজা আসে পরবর্তী মেশিন। এই যে এটা কিন্তু একটা ডাক লাইন, এই যে মাঝখানে যে ফাঁকা দেখতেছো হোয়াইট কালারের, এটা ডাক লাইন। একদম সিম্পল, কিন্তু এমন কিছু না, জাস্ট জেন্টলি মেটেরিয়ালটারে আমাদের প্লাকিং করে বেল থেকে ওপেনিং করে আমরা পরবর্তী মেশিন নিতেছি, যাতে ফাইবার ড্যামেজ না হয় বা সারফেসের কোয়ালিটি নষ্ট না হয়। টুজলারে এটা দুইটা ব্যবহার করি আমরা, আর রিটারে একটা ব্যবহার করি। কথা বোঝা গেল? স্যার এটা কি ওপেনিং ডিভাইসের কথা বললেন, মানে এটা? না না, এটা হলো মাঝখানে যে ওপেনিং টেক অফ ইউনিটের মধ্যে আমরা ভিতরে ওপেনিং রোলা দেখছিলাম। জি স্যার, ওইটার কথা বলছি। এই জায়গায় দুটো দেখতেছো, হ্যাঁ ওইখানে হচ্ছে এক সাইড ছিল, একটা থাকে আর একটু বড় আকারে থাকে। ঠিক আছে, যেহেতু ডিফারেন্ট ব্র্যান্ড এই জন্য একটু চেঞ্জ, আর কিছু না, কাজ কিন্তু একই। আর একটা মজার বিষয় দেখো, রোলার গুলো কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়। জি স্যার, আপ ডাউন হচ্ছে আবার। ঠিক আছে, রাইট টু লেফট যাওয়ার একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ হইতেছে আর কি। তাকে এটা তুমি টুজলা দেখে ফেলাইলা, এরকম এর কারণটা কি স্যার? মানে হচ্ছে একটা অ্যাক্টিভ হয়, যা একটা ইনঅ্যাক্টিভ হচ্ছে কেন? যাওয়ার সময় ধরো এটা কিছু তুলে দিচ্ছে, বাকিটা এটা আরেকটা তুলে দিচ্ছে উপরে। আমাদের তো এই সেকশন ইউনিট নিয়ে যেতে হবে। দেখো এটা অ্যাক্টিভ এখন, মানে এটা মেটেরিয়াল থেকে আপনি করতেছি, এটা আবার অ্যাক্টিভ, ওইটা অ্যাক্টিভ হলে স্যার এটা এখন কাজ করতেছে। জি স্যার, ওইটা তো স্যার আর দেখতে পারতেছি, মানে অল্প অল্প করে আবার অ্যাক্টিভ আছে, হ্যাঁ, সাকশন করতেছে। এই হলো দেখো সিম্পল মেশিন আমাদের বেল ওপেনার মেশিন, যেটা মডার্ন বেল ওপেনার। কার কোনো কোশ্চেন আছে? আমি আর কোশ্চেন ধরতেছি তোমাদেরকে আবার। এটার অনেক মডার্ন সিস্টেম আছে আসলে। আমরা চাইলে একটা বেল ওপেনার দিয়ে ধরো 4টা ব্লু রুমে যাইতে পারবো, 4 ধরনের মেটেরিয়াল একসাথে দিতে পারবো, এইভাবে সেটিং দেওয়া যায়। যে একটা এই পাশের অর্ধেক ধরো পলিস্টার, অর্ধেক ধরো কটন, এই পাশে ধরো টেন্সিল চালাইলাম, এই পাশে ধরো অন্য একটা ফাইবার চালাইলাম, ধরো ফ্লাক্স চালাইলাম। একসাথে একটা বেল ওপেনার মেশিন দিয়ে 4টা লাইন, 4টা আলাদা ব্লো রুম লাইন চালানো যাবে। এরকম সিস্টেম এই মেশিনগুলোতে সেটিং দিয়ে করা যায়। তাহলে খুব সিম্পল মেশিন, তোমরা পরীক্ষা আসলে একটু ফ্রি হ্যান্ডে একটু আঁকে দিতে হবে মেশিন যেহেতু, আর নিজের মতো এই বর্ণনাগুলো দিতে পারবা। এই কথাগুলো লেখা আছে, যেগুলো আমরা পড়াইলাম। তাহলে আমাদের এইগুলো মডার্ন বেল ওপেনার। কনভেনশনাল যে বেল ওপেনারটা আছে, এটা আমরা ল্যাবে দেখাই দেবো ইনশাল্লাহ। এই টাইপের একটা মেশিন আছে কনভেনশনাল বেল ওপেনার, এটা আমরা ল্যাবে দেখাই দেবো, তখন পারবো। আচ্ছা, ক্লিনারের মধ্যে এই আমাদের ল্যাবে আমরা এই স্টেপ ক্লিনার, যেটা এই টাইপের স্টেপ ক্লিনার একটা মেশিন আছে, এটা আমরা ল্যাবে দেখাবো নি। সিম্পল একেবারে 6টা বিটার থাকে আর কি,
6টা ওপেনিং গুলো থাকে, স্টেপ বাই স্টেপ ওপেনিং হয়ে যায়, নিচ থেকে ম্যাটেরিয়াল উপরে যায়। এটা আমাদের ল্যাবে আছে, ল্যাবে আমাদের মেশিনটা দেখাবো স্টেপ লাইনে, জন্য এদিকে আর বেশি আলোচনা করতেছি না। আচ্ছা, রিড আর ইউনিক্লিন মেশিন। ইউনিক্লিন বলতে আমরা প্রি ক্লিনার বলতেছি। হ্যাঁ, এই জায়গায় B12 যে মডেলটা, এটার সম্বন্ধে আলোচনা করা আছে, B12 যেটা। আচ্ছা, আগেরটা কোনো কিছু কোশ্চেন আছে কিনা বেল ওপেনার সম্বন্ধে? কারো কোনো কোশ্চেন নাই? স্যার বেল ওপেনারে এই যে এখানে আমাদের যে এগুলো ছিল, লে ডাউন গুলো ছিল, সেগুলো হচ্ছে আমরা যে শুরুতে পড়েছিলাম না স্যার, যে বিভিন্ন গ্রেডের বা বিভিন্ন হচ্ছে যখন আমরা টেস্টিং করি ফাইবারটা, তখন হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে হচ্ছে ফাইবারের বেলগুলোকে সাজায়। এটা তো ওইভাবেই সাজানো আছে। ওইভাবে সাজানো আছে, মানে তুমি যেভাবে আমরা তো লে ডাউনটা ওই যে তোমার দেখাইছিলাম না একটা কালারফুল আকারে, হ্যাঁ ওইটার প্রিন্ট করে দিয়ে দিই। জাস্ট প্রিন্ট করলে আমাদের লে ডাউনে যে লোক আছে তারা হইলো ওই বেলও লেখা থাকে, যেমন 1 নম্বর বেলটা, এই বেলটার স্পেসিফিকেশন লেখা আছে যে এই বেলের প্লাস বি ভ্যালু 8 হবে, মাইক্রোনারি ভ্যালু 4.2 হবে। ঠিক এই যে বেল, কোন দেশি বেল আমি যেটা লিখে দিয়েছি, ঠিক ওই বেলটাই ওরা এই জায়গায় বসাবে। এটা আরেকটা বেল, ধরো এটা আরেকটা বেল, ঠিক আমি যেভাবে বলছি ওরা এইভাবে ফলো আপ করার চেষ্টা করে। আমরা মাঝে মাঝে ক্রস চেক দিই যা আমাদের মতো কাজ করা হয়েছে কিনা। ঠিক আছে? জি স্যার। আর স্যার হচ্ছে এখানে যে টেক অফ ইউনিটটা আছে সেটা তো আমরা হচ্ছে আপ ডাউন করতে পারি, মানে ম্যাটেরিয়াল দেখো প্রতিবার যদি তোমার 3 মিলিমিটার চলে যায়, এখন আগের হাইটে থাকলে আর কাজ করবে না? এটা অটোমেটিক ভাবেই তুমি যখন সেটিং দিবা টেক আপ ইউনিট, এটা অটোমেটিক ভাবেই একবার যাবে, ধরো একটা সাইকেল গেল, মানে ধরো লেফট থেকে রাইটে গেল, তখন অটোমেটিক ভাবেই 3 মিলিমিটার আবার ডাউন হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। আবার ধরো রাইট থেকে লেফটে আসলো, তখন তো 3 মিলিমিটার থিকনেসের ম্যাটেরিয়াল তোমার চলে গেল, তাইলে তোমার হবে ঠিক 3 মিলিমিটার আবার এটা নিচে 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 যে ডাউন হয়ে যাবে। তাহলে এটা তোমার আমাদের কিছু করে লাগে না, আমরা যেভাবে সেটিং দেই ঠিক এটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। ঠিক আছে? একটা সময় এক পাশের মেটেরিয়ালগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা মেশিনটারে টেক অফ ইউনিটটারই পুরা সাইকেল, মানে এই সিস্টেম আছে যে তুমি যে রাউন্ড দাও, এখন ধরো রাইট সাইডে আছে ওয়ার্কিং এরিয়া আছে, রাইট সাইড ধরো মেশিনের, তখন যে আমরা ওয়ার্কিং এরিয়া বলি লেফট সাইড, তখন মেশিনটা ধীরে ধীরে লেফট সাইডে চলে যাবে, মানে এই অন্য পাশে চলে যাবে। ঠিক ওই পাশে যায় আবার একই আমি যেভাবে সেটিং দিব ঠিক ওইভাবে দেওয়া শুরু করবে। তখন এই পাশে খালি থাকে, আমাদের লোকজন নতুন করে আরেকটা লিডন দিয়ে দেয়। জি স্যার। বুঝা গেল কিছু? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে কে বলবো, একটু বলো দেখি সামারি করো, আমি কি পড়াইলাম, কি বুঝলা? একজন বুঝে নাই? স্যার মানে পুরো ক্লাসের সামারি নাকি? না না, এই যে আমার ইউনিফ্লক মেশিন সম্বন্ধে। আচ্ছা, তাহলে স্যার আমি করব? হ্যাঁ বলো, সমস্যা নাই। স্যার বেসিক্যালি ইউনিফ্লোক মেশিনটা হচ্ছে মানে গ্লোরোমের মধ্যে আমাদের মানে বেল ওপেনার হিসেবে হচ্ছে কাজ করে। সো আমরা ইউনিফ্লোক A11 মডেলটা দেখতেছি। সো A11, 12, 13 মোটামুটি বেসিক্যালি মডেলগুলোর কাজ সেমই অনেকটা, মডার্ন যে মেশিনগুলো আছে। তো এখানে যে ইউনিটগুলো আছে, লাইক ফার্স্ট আমরা যেটা দেখলাম হচ্ছে কন্ট্রোল ক্যাবিনেট, যেখানে হচ্ছে আমরা ইনপুট গুলো দিই, আমরা আসলে কি টাইপের কাজ চাচ্ছি। দেন হচ্ছে এক পাশে আমাদের বেল লে ডাউন আছে, যেখানে আসলে ফার্স্ট হচ্ছে ওপেনিংটা হয় না, তো এখানে হচ্ছে আমরা মানে বেলগুলোকে হচ্ছে অর্ডার করে রাখি। দেন হচ্ছে হলো টেক অফ ইউনিট আছে একটা, যেটা হচ্ছে হলো যেটা দিয়ে বেসিক্যালি হচ্ছে ওপেনিং করার পর হচ্ছে ফাইবারগুলোকে নেওয়া, মানে ফাইবারগুলো ওপেনিং করে নেওয়া হয় টাফট আকারে। এন্ড দেন হচ্ছে 4 নম্বরে যেটা হচ্ছে হলো সুইভেলিং টেক অফ টাওয়ার উইথ চ্যাসিস, সেটা হচ্ছে সাধারণত হচ্ছে আমরা মানে এখানে হচ্ছে আমাদের যে টেক অফটা ইউনিটটা আছে সেটা আপ ডাউনও করতে পারে, বা হচ্ছে আমাদের যদি হচ্ছে রাইটের যে লে ডাউনটা আছে সেটা যদি হচ্ছে কমপ্লিট হয়ে যায়, তখন আমরা সেটাকে আমরা চাইলে লেফটও নিয়ে যেতে পারবো। আর হচ্ছে ফাইনালি যেটা হচ্ছে সাকশন হুড, যেটা মানে সাকশন হুডের মাধ্যমে হচ্ছে যে ডাকটা আছে সেখান থেকে হচ্ছে ফাইবারটা পরবর্তী মেশিনে হচ্ছে আমাদের চলে যায়, যেটা ইউনিফ্লোকের মাধ্যমে। আচ্ছা, আর কেউ একজন বলো দেখি, অপরিচিতের মধ্যে একজন বলো না রে ভাই। আচ্ছা, এই 6ID সাবিলা মনে আসো? আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটু বলেন। পারবো না। কি পারবেন না? এটা কথা হলো নাকি? কিছু পারবেন না? মেইন পার্সন নাম দেখে বলেন দেখি, আপনি একটা অ্যাক্টিভ করে দিই। এই যে কন্ট্রোল ক্যাবিনেট, বিল ডাউন দেখি এগুলা। স্যার 5 নাম্বার স্যার ডাক্ট অফ ম্যাটেরিয়াল ট্রান্সফার, স্যার এই জিনিস একটা করে যদি ছোট করে বলেন স্যার। ডাক্ট বুঝো তুমি? ডাক্ট না স্যার, এটাই বুঝতেছেন আচ্ছা, অ্যাকচুয়ালি। ডাক্ট বলতে আমরা বুঝি একটা লাইন থেকে পাইপের মতো একটা অংশ, গোল একটা পাইপ থাকে, এই যে দেখবেন গোল একটা পাইপ, এটার মাথায় একটা সাকশন ফ্যান থাকে, কন্ডেন্সার বলি আমরা। হ্যাঁ, বাতাসে একটা টান থাকে, মানে বাতাসে একটা ফ্লো থাকে। বাতাসে টান বুঝো কিনা? বাতাস টানতেছে আর কি, মাঝখান দিয়ে বাতাসে একটা ফ্লো থাকে।
তখন যেই পাশ থেকে টান হইতেছে, ফ্লোটা হইতেছে, মানে সাকশনটা করতেছে, এই পাইপ থেকে ওই ম্যাটেরিয়ালটা ঠিক ওই পর্যন্ত চলে যায় আর কি। প্রত্যেকটা মেশিনের শুরুতে একটা সাকশন নিয়ে থাকে, ফ্যান থাকে আমাদের, যেটা আমরা কন্ডেন্সার বলি। এই পাইপের মাঝখানে দিয়ে বাতাসটা টান দেয় আর কি, এটা আমরা ডাক লাইন বলি আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হওয়ার জন্য এই মেশিনে যে ম্যাটেরিয়ালটা আমরা ইনপুট দিতেছে, এইটাই পরবর্তী মেশিনে কি হবে, ডেলিভারি হবে। ধরো এই মেশিনে যেটা ডেলিভারি হইতেছে আউটপুট, পরবর্তী মেশিনে এটা ইনপুট হবে। তখন এই ইনপুটটা যাতে আউটপুটে অটোমেটিক ভাবে যায়, এটা আমাদের ম্যানুয়ালি করা না লাগে। একটা পাইপলাইনের মতো আছে, রাউন্ড শেপের পাইপলাইন, নির্দিষ্ট ডায়ামিটার, এগুলো আমাদের সেটিং করা আছে। মাঝখান দিয়ে বাতাসের একটা টান থাকে, ফ্লো না কিন্তু টান, মানে বাতাস টান নিয়ে সামনের দিকে নিয়ে যেতেছে। তখন এই বাতাসটা যে টানের কারণে ম্যাটেরিয়ালটাও ঠিক ওই পাইপলাইনে দিয়ে পরবর্তী মেশিনে চলে যায়, এটা আমরা ডাকলাইন বলতেছি। বুঝতে পারছি। ঠিক আছে, এগুলো দেখাইতে পারলে তোমাদের খুব মজা পাই, এগুলো কিন্তু ল্যাবে আছে সব, বুঝছো। আমার অনেক কিছু ভালো লাগতেছে কষ্ট করা। এই মেশিনটা আমি ধরো কি বলবো, তোমার এই ল্যাবে না দেখে পড়ানো আমার কাছে খুব কষ্ট লাগে আর কি, আমার কষ্ট হয়ে যেতেছে পড়াইতে। তোমাদের যদি আমি মেশিনগুলো একদিন দেখাইতে পারতাম যে এটা কাটিং মেশিন, এটা ড্র ফ্রেম মেশিন, এটা রিং ফ্রেম, এই পার্টস আসছে, এই কাজ হয়, চালাই দেখালাম দিয়ে একটা মেশিনে, তাহলে তোমাদের বেসিকটা অনেক ক্লিয়ার হতো। আজকে অনেক কথা ভালো লাগতেছে, আমি গ্রিড বার হাতে ধরে দেখাইতাম, এইগুলো গ্রিড বার এই জায়গায় থাকে, এই লোয়েস্ট বক্স, হ্যাঁ, এই ওপেনিং রোলার, এরকম ওপেনিং রোলার দেখো, এই ধরনের ওপেনিং রোলার আমাদের ল্যাবে আছে, তাহলে আমার জন্য অনেক পরে সহজ হয়ে যেত। আচ্ছা, আজকে আমার টাইম শেষ হয়ে গেছে, সামনের ক্লাসে আমরা বাকি মেশিনগুলো পরে শেষ করে দেবো, ব্লোরুম দেখি শেষ করা যায় কিনা দ্রুত। আর ক্লাসে তো অ্যাটেন্ডিভ খুব কম, যে কজনে কানেকশন হয় কথা বলে না আর কি, পারে না সবাই, 32 জন আছে আমাদের সিলেবাসটা কি স্যার মানে প্রায় শেষের দিকে নাকি স্যার? আমাদের সিলেবাস আমার হলো তোমার ড্র ফ্রেম পর্যন্ত, তোমরা জানো, এরপরে কাটিং মেশিন পড়াবো আর ড্র ফ্রেম পড়াবো, দুইটা মেশিন পড়লে শেষ হয়ে যাবে। শোনো, আমরা তো শেষ করতে পারি দ্রুত, কিন্তু এখন শেষ করার কোনো বিষয় না। না স্যার, বুঝে বুঝে শেষ করতে হবে স্যার, শেষ করে লাভ হবে না। দুই ক্লাস টাইম দিয়ে শেষ করে দিব, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আমি যদি কিছু হলেও যাতে কিছু বুঝো, তোমরা কোশ্চেন করলে পড়া নিলে একটু ধরো কিছু পারো। এখন পরীক্ষা নিতেছে না তো, তোমরা বুঝছি, আমরা হলে এরকম হইতাম। আপনার ক্লাসটা স্যার অনেক ভালো বুঝি স্যার, আমি পার্সোনালি কিছু কথা আপনি অনেক ধীরে ধীরে পড়ান তো শেষ করে লাভ স্যার। নেই স্যার। ঠিক আছে, হ্যাঁ, তুমি একটু শেষ করার সমস্যা নাই, আমি শেষ করে দিতে পারবো, হ্যাঁ। কিন্তু আমার মনে হলো যেটুকু পরে কিছু ধরো, এই যে একটা আলোচনা হইলো বেল ওপেনার নিয়ে, কিছু হলে তো বুঝতে পারলাম যে এরকম একটা মেশিন টেশিন আছে আর কি। আর তো পড়া লাগবে না স্যার, এগুলো শোনো, এগুলো তো পড়ার বিষয় না, নিজের ভাষা লিখলে না আমার হিসেবে। আচ্ছা ঠিক আছে, আর কোন কোশ্চেন থাকলে বললো। আর আমরা কিন্তু বেশিরভাগ ইনএক্টিভ ক্লাসে 32 জন থাকলে আমি দেখি যে 5 জন অ্যাক্টিভ থাকে না, এটা তো আরো দুঃখজনক। যারা এমনি 60-80 জনের মধ্যে থাকে 32 জন, তারপরে এরাও এখন সব ইনএক্টিভ হয়ে গেছে গা। পড়া দলে ওই যে একজন বললো স্যার পারবো না, তো কষ্ট করে ক্লাসে থাকো। আমার কথা হলো পরে তো আমরা পড়ি না, ক্লাস টাইমটা যদি একটু পড়াশোনা করি তাহলে কাজ হয়। আমার একটাই কথা কিন্তু তোমাদের সত্যি, যে আমরা যারা এখন আধুনিক ছাত্র আর বা শিক্ষক যারাই বলি, আমরা ক্লাসের বাইরে খুবই পড়াশোনা কম করি। তাহলে ক্লাস টাইমটা আমি 1 ঘন্টা দিয়ে দিছি অনলাইনে বা ফিজিক্যালি যখন ক্লাস হয় তখন আমি ক্লাসে থাকতেছি, ল্যাবে আমি অ্যাটেন্ড করতেছি, এই টাইমটা যদি আমি একটু জিনিস শিখি, কিছু হলেই শিখি, একটা অল্প শিখি, 100% না শিখলাম, 30%, 50%, 40% শিখি, তাহলে আমার শেখা হইলো। হ্যাঁ, ভবিষ্যতে কাজে দিবে কিনা এটা কথা বললে, এটা ভাব কথা একটা। আসলে যত পড়াশোনা করি সব কি আমাদের কাজে দেয় কিনা, বরং ব্রেনের যে ডেভেলপমেন্ট এইটা হলো পড়াশোনার মাধ্যমে হয়। পড়াশোনা করলে অন্য জিনিসও তুমি সহজে বুঝতে পারবা, হ্যাঁ, এটা তোমার কাজে লাগবে, এটা জরুরি না। ডেভেলপমেন্টের ইম্পর্টেন্স এর সবথেকে বেশি এই জন্য এত পড়াশোনা, আর কিছু না। তোমরা এর মনে করো না স্যার ভবিষ্যতে তোমার কি ব্লুরুম পড়াইলেন, জীবনে লাগবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। জি স্যার।